আসসালামু আলাইকুম। সর্বশেষ পার্ট আমাদের হচ্ছে দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি কোর্সের, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের এই কোর্সে আমাদের এই টপিক যেটা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে দক্ষিণ এশিয়ার সহযোগী সংস্থা সার্ক এর সমস্যা আলোচনা করো। তো আলোচনার শুরুতে সভাপতি অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ভূমিকা হচ্ছে সার্ক। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা। এর সদস্য রাষ্ট্রগুলো হলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপস। কিন্তু গঠনের মূল লক্ষ্য থাকা সত্ত্বেও এই সংস্থা প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি, কারণ কার্যকারিতাকে বিভিন্ন গভীর রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং প্রাতিষ্ঠানিক সমস্যা দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করছে। সার্কের সমস্যা কী কী? এক নম্বর সমস্যা হচ্ছে ভারত পাকিস্তান দীর্ঘস্থায়ী রাজনৈতিক সামরিক দ্বন্দ্ব। সার্কের সবচেয়ে সহজ ও মৌলিক সমস্যা হলো ইন্ডিয়া পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতা ও পারস্পরিক অবিশ্বাস, কাশ্মীর সমস্যা, সীমান্ত সংঘাত, সন্ত্রাসবাদ অভিযোগ এবং নিরাপত্তা ইস্যু দুই দেশের সম্পর্ককে ক্রমাগত উত্তেজনাপূর্ণ করে রেখেছে। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে অকার্যকর করে দিয়েছে। প্রায়ই শীর্ষ সম্মেলন স্থগিত হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা বাধাগ্রস্ত হয় এবং আঞ্চলিক প্রকল্প বাস্তবায়ন থমকে যায়, যার ফলে সার্ক এর একটি শক্তিশালী আঞ্চলিক সংস্থায় পরিণত হতে পারেনি। দুই নম্বর হচ্ছে পারস্পরিক আস্থার গভীর ও দীর্ঘমেয়াদী সংকট। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কাঠামোগত সমস্যা হলো পারস্পরিক আস্থার অভাব ছিল এখানে। মানে একে অপরকে সহযোগী হিসেবে না দেখে অনেক সময় প্রতিদ্বন্দ্বী বা নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হয়। তিন নম্বর হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা। সার্কের মূল উদ্দেশ্য ছিল বহুপাক্ষিক সহযোগিতা প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবে সদস্য দেশগুলো দ্বিপাক্ষিক সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। প্রতিটি দেশ নিজের দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী হওয়ায় আঞ্চলিক ভিত্তিতে একত্রে সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হয় না। এর ফলে সার্ক একটি শক্তিশালী আঞ্চলিক ব্লক হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছে এবং এটি মূলত একটি প্রতীকী সংস্থায় পরিণত হয়েছে। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য ও উন্নয়নের বিশাল পার্থক্য। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের স্তরে সবচেয়ে বড় ধরনের বৈষম্য রয়েছে। বিশেষ করে ইন্ডিয়া একটি বৃহৎ এবং শক্তিশালী অর্থনীতি হলেও অনেক দেশগুলো তুলনামূলকভাবে দুর্বল। এই অর্থনৈতিক অসমতা আঞ্চলিক সহযোগিতায় ভারসাম্যহীনতা তৈরি করে, শক্তিশালী অর্থনীতি দুর্বল দেশগুলোর উপর প্রভাব বিস্তার করে, ফলে সমান অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতা গড়ে ওঠে না। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংকট। নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্য সদস্য দেশে বারবার রাজনৈতিক পরিবর্তন, সরকার পতন, অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংকট সার্কের ধারাবাহিক নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করে। এছাড়া নিরাপত্তা সমস্যা, সন্ত্রাসবাদ, চরমপন্থার প্রভাব ছিল, বাণিজ্য বাধা ও সীমিত অর্থনৈতিক একীকরণ ছিল, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের অভাব ছিল, নিয়মিত শীর্ষ সম্মেলন ও বৈঠকের অনিয়মিতা ছিল, শক্তিশালী ও নিরপেক্ষ নেতৃত্বের অভাব ছিল, বহির্বিশ্বের ভূরাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ ছিল, সামাজিক ও মানবিক উন্নয়নমূলক সহযোগিতার সীমাবদ্ধতা ছিল। উপসংহার: সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও রাজনৈতিক দ্বন্দ্ব, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের দীর্ঘস্থায়ী বিরোধ, অর্থনৈতিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বহির্বিশ্বের ভূরাজনৈতিক প্রভাবের কারণে এটি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। তবে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, রাজনৈতিক সদিচ্ছা এবং সহযোগিতা বৃদ্ধি পেলে সার্ক ভবিষ্যতে একটি শক্তিশালী ও কার্যকর আঞ্চলিক সংগঠনে পরিণত হতে পারে। 27 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তন কি?
দক্ষিণ এশিয়ার সামাজিক পরিবর্তনের প্রভাব আলোচনা করা। সামাজিক পরিবর্তন বলতে সমাজের কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান, মূল্যবোধ, রীতিনীতি, আচরণ, চিন্তাধারা, সংস্কৃতি এবং জীবনধারার ধীরে ধীরে দ্রুত পরিবর্তনকে বোঝায়। এটি একটি ধারাবাহিক ও অবিসম্ভাবী প্রক্রিয়া যা সময়ের পরিবর্তন, প্রযুক্তির উন্নয়ন, অর্থনৈতিক রূপান্তর, রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা বিস্তার এবং বৈশ্বিক যোগাযোগের প্রভাবে ঘটে। এই পরিবর্তনের মাধ্যমে সমাজ নতুন রূপ লাভ করে এবং পুরনো কাঠামো ধীরে ধীরে পরিবর্তিত হয়। দক্ষিণ এশিয়া, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপ অবস্থিত, সেখানে সামাজিক পরিবর্তন অত্যন্ত দ্রুত, গভীর এবং বহুমাত্রিকভাবে ঘটছে, যা সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ায় সামাজিক পরিবর্তনের প্রভাব 1 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তার, গুণগত উন্নয়ন ও সামাজিক রূপান্তর। নগরায়ন, শিল্পায়ন ও জীবনধারার গভীর কাঠামোগত পরিবর্তন। 3 নম্বর হচ্ছে প্রযুক্তি, ডিজিটাল বিপ্লব, তথ্যভিত্তিক সমাজের বিকাশ। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ, সামাজিক মর্যাদার উন্নয়ন, পারস্পরিক কাঠামোর রূপান্তর ও ব্যক্তি স্বাধীনতার প্রসার, অর্থনৈতিক কাঠামোর রূপান্তর ও নতুন কর্মসংস্থানের বিকাশ, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন ও আধুনিকতার প্রভাব, রাজনৈতিক সচেতনতা, গণতান্ত্রিক অংশগ্রহণ, নাগরিক অধিকার। সামাজিক বৈষম্য হ্রাসের প্রচেষ্টা, বাস্তব চ্যালেঞ্জ, মিডিয়া ও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রভাব। অভিবাসন, বৈশ্বিক সংযোগ এবং সাংস্কৃতিক বিনিময়, জীবনধারার আধুনিকীকরণ এবং বক্তা সংস্কৃতির বিস্তার, স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা উন্নয়ন, জীবনমানের উন্নতি, সামাজিক আন্দোলন, অধিকার আন্দোলন এবং নাগরিক সক্রিয়তা। ঐতিহ্য, আধুনিকতার দ্বন্দ্ব এবং সমন্বয়। উপসংহার। 28 নম্বর হচ্ছে জনতন্ত্রবাদী সংগঠন কি? দক্ষিণ এশিয়ার জনতন্ত্রবাদী সংগঠনের বৈশিষ্ট্য উল্লেখ করো। জনতন্ত্রবাদী সংগঠন কি? দক্ষিণ এশিয়ার জনতন্ত্রবাদী সংগঠনের বৈশিষ্ট্য উল্লেখ করো। জনতন্ত্রবাদী সংগঠন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন বলতে এমন একটি সংগঠনকে বোঝায় যেখানে ক্ষমতার উৎস হলো জনগণ এবং সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব নির্বাচন, নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন সবকিছুই জনগণের অংশগ্রহণ, মতামত এবং সম্মতির ভিত্তিতে পরিচালিত হয়। এই ধরনের সংগঠনের স্বৈরাচারী বা এককেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে সমষ্টিগত নেতৃত্ব, আলোচনা, সমঝোতা এবং স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপ এর রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, নাগরিক সমাজে বিভিন্ন ধরনের জনতন্ত্রবাদী কাঠামো বিদ্যমান বা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ এশিয়ার জনতন্ত্রবাদী সংগঠনের বৈশিষ্ট্য 1 হচ্ছে জনগণের সার্বভৌমত্ব, অংশগ্রহণমূলক কাঠামোর ভিত্তি। 2 হচ্ছে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সমঝোতা সংস্কৃতি। 3 স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধ কাঠামো। 4 হচ্ছে সমতা, ন্যায় বিচার ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক নীতি। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত আলোচনা সংস্কৃতি। নির্বাচনী নেতৃত্ব ব্যবস্থা ও ক্ষমতার নিয়মিত পরিবর্তন। আইনের শাসন ও সাংগঠনিক সংবিধান অনুসরণ। অংশগ্রহণমূলক উন্নয়ন ও নীতি প্রণয়ন প্রক্রিয়া। মানবাধিকার, নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষা। রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ভূমিকা। নেতৃত্বের জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবর্তন, অহিংস রাজনৈতিক সংস্কৃতি। বহুমতবাদ, সহনশীলতা, মতাদর্শিক বৈচিত্র্য। সামাজিক ন্যায় বিচার, উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা গঠনের ভূমিকা। উপসংহার দিয়ে শেষ হবে এটা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করো। তরুণ সমাজ যে কোনো রাষ্ট্রের সবচেয়ে গতিশীল, উদ্ভাবনী এবং পরিবর্তনশীল শক্তি হিসেবে বিবেচিত হয়।
তাদের মধ্যে রয়েছে নতুন চিন্তাধারা গ্রহণের ক্ষমতা, প্রযুক্তির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা এবং সামাজিক পরিবর্তনের প্রতি শক্তিশালী আকাঙ্ক্ষা। রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারাই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ এবং সামাজিক নেতৃত্বের মূল ভিত্তি। দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপসের জনসংখ্যার একটি বড় অংশ। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা: 1 নম্বর হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ গঠন, দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশ। 2 নম্বর হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক শক্তিশালীকরণ। 3 হচ্ছে সামাজিক আন্দোলন, প্রতিবাদ, পরিবর্তনের নেতৃত্ব দান। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল রাজনীতির ব্যবহার। 5 নম্বর হচ্ছে নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক দক্ষতা ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি। 6 নম্বর হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সুশাসন প্রতিষ্ঠার দাবি। 7 নম্বর হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং রাজনৈতিক সংস্কার। 8 নম্বর জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা গঠন। উদ্ভাবনী চিন্তাধারা, নীতি প্রস্তাবনা এবং আধুনিক রাষ্ট্র গঠন। ভোটার সচেতনতা, রাজনৈতিক শিক্ষা ও জনমত গঠন। মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায় বিচার, সমতা প্রতিষ্ঠা। পরিবেশ আন্দোলন ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখা। রাজনৈতিক দলগুলোর নীতি পরিবর্তনের প্রভাব বিস্তার। বৈশ্বিক চিন্তাধারা, আন্তর্জাতিক সম্পর্ক ও অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ভবিষ্যৎ নেতৃত্ব গঠন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিতকরণ। উপসংহার: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ সমাজ অপরিহার্য ভূমিকা পালন করেছে। তাদের সচেতনতা, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা এই অঞ্চলের রাজনীতিকে আরও গণতান্ত্রিক, স্বচ্ছ এবং আধুনিক করে তুলছে। তাই তরুণদের সঠিক দিক নির্দেশনার সুযোগ, অংশগ্রহণ নিশ্চিত করা ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই আপনি একটু সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।